হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি 3 পেপারটি রয়েছে পপুলার কালচার, এই পেপারটির একটি নতুন টপিক তোমাদের সিলেবাসের সাথে সংযোজিত হয়েছে, সেটি হচ্ছে ভারতে খেলাধুলার ইতিহাস। অর্থাৎ এখানে ফুটবল ও ক্রিকেট এই দুটি খেলার ইতিহাস জানতে চাওয়া হয়েছে তোমাদের সিলেবাসে। এই জায়গা থেকে একটি প্রশ্ন বেরিয়ে আসে, বিংশ শতকে ভারতের ফুটবলের ইতিহাস বা ভারতের ফুটবলের ইতিহাস সম্পর্কে তুমি কি জানো? সেই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব আজকের এই ভিডিও ক্লাসে। আলোচনার শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। ইতিহাস অনার্স থার্ড সেমিস্টার এসএসসি 3, ভারতীয় ফুটবলের ইতিহাস। ভারতীয় ফুটবলের ইতিহাস এখানে জানতে চাওয়া হয়েছে মূলত ঊনবিংশ এবং বিংশ শতকের ইতিহাস জানতে চাওয়া হয়েছে। ঊনবিংশ শতকের ইতিহাস আলাদা করে আসতে পারে, আবার বিংশ শতকের ভারতের ফুটবলের ইতিহাস আলাদা করে আসতে পারে। ঊনবিংশ মানে 1800 সাল এবং ঊনবিংশ শতক মানে 1900 সাল। এই দুটো শতকে ইংরেজরা ভারতবর্ষে শাসন করছিলেন। তাহলে পরোক্ষভাবে কি বলতে পারি আমরা, যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে ভারতে ফুটবলের ইতিহাস আলোচনা করো। উত্তর একই দাঁড়াবে, অর্থাৎ যা ঊনবিংশ বিংশ শতকের ইতিহাস তাই কিন্তু ঔপনিবেশিক আমলে ভারতের ফুটবলের ইতিহাস। তা দেখো, আমরা এখানে কয়েকটা পর্বে ভাগ করেছি ভারতের এই ফুটবলের ইতিহাসকে। মূলত 4টি ভাগে ভাগ করেছি। প্রথম যে ভাগটি দেখো রয়েছে ভারতীয় ফুটবল ঊনবিংশ শতক, 1800 সাল থেকে 1900 সাল। 1800 থেকে 1900 সাল এই সময়টাকে বলা হয় ঊনবিংশ শতক। এই ঊনবিংশ শতকে ভারতের ফুটবলের ইতিহাসটা কেমন ছিল আমি 2-4 কথায় সংক্ষেপে তোমাদের সামনে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো দেখো, প্রথম বিদেশিদের হাত ধরে, ইংরেজদের হাত ধরে দেশে যখন ফুটবল খেলা আসে, তখন ফুটবল খেলা শুধুমাত্র ব্রিটিশ সরকারের যারা উচ্চপদস্থ আমলা, যারা অফিসার, সেনাবাহিনীর যারা নৌ অফিসার, তাদের মধ্যে এই খেলাটা সীমাবদ্ধ ছিল। এবং পরে দেখা যায় কলকাতায় প্রথম 1872 সালে কলকাতাতে এফসি ক্লাব তৈরি হয়। যদিও এই ক্লাবের নাম প্রথম দিকে ছিল রাগবি ক্লাব। তো এই ক্লাব ছিল ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে প্রথম কোন ফুটবল ক্লাব। পরবর্তীকালে কলকাতাতে 3টি জায়ান্ট তৈরি হয়, অর্থাৎ 3টি গুরুত্বপূর্ণ দল তৈরি হয় বা ক্লাব তৈরি হয়। প্রথমে যেটা রয়েছে মোহনবাগান, 1889 সালে মোহনবাগান, 1891-তে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং 1920 সালে ইস্ট বেঙ্গল। এবং ভারতবর্ষের সমস্ত ফুটবল খেলার কর্মকেন্দ্র তৈরি হয় কিন্তু কলকাতা এবং বাংলাকে কেন্দ্র করে এই ভারতীয় ফুটবল তার যে জয় যাত্রা, তার যে ইতিহাস, এই ইতিহাস কিন্তু শুরু হয়। এখানে কিংবদন্তি ফুটবলার ছিলেন সেই সময় বাংলার, এবং ফুটবল প্রশাসকও হয়েছিলেন তিনি। তার নাম নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। এই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী অনেক ক্লাব তৈরি করেছিলেন। তার মধ্যে শোভাবাজার ক্লাব কিন্তু গুরুত্বপূর্ণ একটি ক্লাব, তার হাত ধরেই তৈরি। এই শোভাবাজার ক্লাব 1892 সালে ট্রেডস কাপ জয় করে। ট্রেডস কাপটা কি, সেই সময় বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন রাজ্যগুলির মধ্যে একটা ফুটবল প্রতিযোগিতা শুরু হয়, যাকে আমরা বলছি ট্রেডস কাপ। এই ট্রেডস কাপ শুরু হয় এবং 2 দশক পরে, 2 দশক পরে 1911 সালে মোহনবাগান আমরা জানি যে আইএফএ শিল্ড জয় করেছিল, ইস্ট ইয়র্কশায়ারের রেজিমেন্টকে পরাজিত করে ইতিহাস তৈরি করেছিল 1911 সালে এই মোহনবাগান। তার সেই জয়ের পথ তৈরি করে দেওয়া হয়েছিল এই ট্রেডস কাপের ভিতর দিয়ে। শোভাবাজার ক্লাব তৈরি করেছিল। তা এর পরে দেখো যেটা রয়েছে যে 1893 সালে এই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, যাকে বলা হয় ভারতের ফুটবলের জনক, তিনি আইএফএ তৈরি করেছিলেন। আইএফএ মানে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, অর্থাৎ ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন তিনি গঠন করেন। যদিও এর পরে এটা পরিবর্তিত হয় এআইএফসি তে, অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল, ভারতীয় ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। 1899 সাল নাগাদ কেরালার ত্রিবাঙ্কুরে আরবি ফার্গুসন ফুটবল ক্লাব তৈরি হয়, যাকে বলা যায় যুব পুরুষ ফুটবল ক্লাব। এবং এই সময় ডুরান্ড কাপ শুরু হয়। এই ডুরান্ড কাপ ছিল এশিয়ার মধ্যে সব থেকে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, যেটি ভারতবর্ষে শুরু হয়েছিল ডুরান্ড কাপ। এই ডুরান্ড কাপের ভিতর দিয়ে 1888 সালে প্রথম টুর্নামেন্ট হয়
এবং এগুলো ছিল বিভিন্ন রাজ্যগুলির মধ্যে একটা খেলার প্রতিযোগিতা, ফুটবল খেলার প্রতিযোগিতা। যদিও পরবর্তীকালে খুব ভালোভাবে বিভিন্ন রাজ্যগুলির ভিতরে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয় এবং নতুন একটা চ্যাম্পিয়নশিপের প্রবর্তন হয়, যার নাম সন্তোষ ট্রফি। 1941 সালে এই ডুরান্ড কাপ প্রবর্তিত হয়ে যাচ্ছে সন্তোষ ট্রফিতে। তাই এগুলো সবই ছিল বা ঊনবিংশ শতকের ফুটবলের ইতিহাসের কথা আমি বললাম, যেখানে আমরা কি দেখলাম, প্রথমে কলকাতায় এফসি ক্লাব তৈরি হচ্ছে, এছাড়া কলকাতা বাংলায় ফুটবলকে মানে কেন্দ্র করে এই জায়গায় ফুটবল গড়ে উঠছে, এবং মোহনবাগান, মোহামেডান এবং রয়েছে ইস্ট বেঙ্গল, এই দলগুলো তৈরি হচ্ছে, ক্লাবগুলো তৈরি হচ্ছে। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর নেতৃত্বে শোভাবাজার ক্লাব তৈরি হচ্ছে, এবং এই ক্লাবের হাত ধরে তৈরি মানে যে কাপ রয়েছে ট্রেডার্স কাপ, সেই ট্রেডার্স কাপ জয় করা হচ্ছে। এবং পরবর্তীকালে মোহনবাগানের নেতৃত্বে 1911 আইএফএস শিল্ড জয়ের যে পথ, সেই পথ তৈরি করে দিচ্ছে এই ট্রেডার্স কাপ জয়ের ভিতর দিয়ে। এরপরে সর্বাধি নায়ক, যিনি নগেন্দ্র প্রসাদ সর্বাধি নায়ক, কিংবদন্তি ফুটবলার, তিনি আইএফএ তৈরি করছেন। এরপরে এআইএফএ তৈরি হচ্ছে এবং বিভিন্ন রাজ্যগুলির কে নিয়ে ডুরান্ড কাপ চালু হচ্ছে, এবং পরবর্তীকালে এই ডুরান্ড কাপ পরিবর্তিত হচ্ছে সন্তোষ ট্রফিতে। এই ছিল 1800 থেকে 1900 সালের ভিতরেকার ঘটনা, অর্থাৎ ঊনবিংশ শতকের ইতিহাস বললাম। এবার আমরা দেখব প্রাক স্বাধীনতা ফুটবল যুগ, অর্থাৎ 1900 থেকে 1947, অর্থাৎ আমরা বিংশ শতকে চলে এলাম। বিংশ শতকের প্রথম অর্ধ, অর্থাৎ প্রথম 50 বছরের ইতিহাসটা আমরা এখানে দেখছি। মহাত্মা গান্ধী, আমরা জানি যে তিনি দক্ষিণ আফ্রিকায় ছিলেন, এবং দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তিনি 3টি ফুটবল ক্লাব তৈরি করেছিলেন। একটি ছিল ডারবানে, একটি প্রিটোরিয়া, একটা জোহান্সবার্গে। এগুলোকে একসাথে বলা হতো প্যাসিভ রেজিস্টার সকার ক্লাব। এগুলো কিন্তু গান্ধীর নেতৃত্বে গড়ে ওঠে। ভারতবর্ষে সেই সময় 1911 সালে মোহনবাগান আইএফএ শিল্ড জয় করে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে পরাজিত করে ফাইনালে এই শিল্ড তারা জয় করে, এবং প্রথম ভারতবর্ষের সর্বভারতীয় ক্লাব হিসেবে মোহনবাগান উঠে আসে। এবং এই সময় ভারত এবং ব্রিটিশ সরকারের উদ্যোগে ভারতীয় জাতীয় ফুটবল দল তৈরি হয়, এবং এই দল প্রথম যে সফর করেছিল, বিদেশ সফর, সেটি ছিল শ্রীলঙ্কা সফর। এই শ্রীলঙ্কার সফরে গোষ্ঠ পাল বলে এক কিংবদন্তি ফুটবলার, তিনি যথেষ্ট কৃতিত্ব রেখেছিলেন, বা তার নেতৃত্বে, তার অধিনায়কত্বে ভারতীয় দল শ্রীলঙ্কার সফরে গিয়েছিল। এরপরে 1938 সালে এই ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যায়, এবং এই অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারতীয় দল 5-4 গোলে হেরে যায়, অর্থাৎ অস্ট্রেলিয়া 5টি গোল করে এবং ভারত সেখানে 4টি গোল করেছিল। তবে এই ম্যাচে এক বিখ্যাত ফুটবলার আর লুবসডেন, তিনি একা 3টি গোল করেছিলেন, অর্থাৎ হ্যাটট্রিক করেছিলেন, এবং এই হ্যাটট্রিক ছিল ভারতের প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক। তো এই ছিল প্রাক স্বাধীনতা ফুটবলের যুগ, 1900 থেকে 1947। এই 50 বছরের ইতিহাসে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এখানে গান্ধী 3টি ক্লাব তৈরি করছেন দক্ষিণ আফ্রিকায়। এছাড়া ভারতবর্ষে মোহনবাগান আইএফএ শিল্ড জয় করছে। এছাড়া ভারতীয় দল তৈরি হচ্ছে, জাতীয় দল, যে দল প্রথম শ্রীলঙ্কা সফরে যাচ্ছে গোষ্ঠপালের নেতৃত্বে, এবং পরে 1938 সালে অস্ট্রেলিয়া সফর করছে এবং 5-4 গোলে পরাজিত হয়ে আসছে। এই পর্যন্ত আমরা দেখলাম 1947। এবার আমরা দেখব ভারতীয় ফুটবলের ইতিহাসের স্বর্ণযুগ। যে 4টি পয়েন্টের কথা বললাম, প্রথম 2টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, এবার আমরা দেখব বাকি 2টি পয়েন্ট। প্রথম যেটা রয়েছে, দেখো ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ, অর্থাৎ 1948 থেকে 1970। 1948 থেকে 1970 এই সময়টা, এই 20 বছর 22 বছরের ইতিহাস ছিল ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ। এই সময় প্রথম অফিসিয়াল অ্যাসাইনমেন্ট হিসেবে ভারতীয় জাতীয় ফুটবল দল তারা 1948 সালে লন্ডন অলিম্পিকে খেলার সুযোগ পায়, এবং এই লন্ডন অলিম্পিকে সারঙ্গাপানি রমন বলে এক খেলোয়াড়, ভারতীয় খেলোয়াড়, তিনি প্রথম আন্তর্জাতিক গোল করেছিলেন, এবং সেটাই ছিল ভারতের হয়ে প্রথম আন্তর্জাতিক গোল। এবং এই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন শৈলেন মান্না বলে এক কিংবদন্তি খেলোয়াড়। যদিও 2-1 গোলে ভারতবর্ষ হেরে গিয়েছিল, তবে এই খেলায় একটি ইতিহাস তৈরি করেছিল ভারতীয় দল। প্রায় 11 জনের ভিতরে 8 জন খেলোয়াড় খালি পায়ে খেলেছিল। এছাড়া দেখো পরবর্তী যে আরো পরপর যে 3টি অলিম্পিক হয়, যেমন হেলসিঙ্কি 1952,
মেলবোর্ন 1956 এবং রোম 1960। হেলসিঙ্কি, মেলবোর্ন এবং রোম অলিম্পিকে ভারতীয় ফুটবল দল তারা খেলতে যায়। তবে এখানে বিশেষ করে মনে রাখতে হবে মেলবোর্ন অলিম্পিকে ভারতীয় ফুটবল দলের কোচ বা প্রশিক্ষক ছিলেন কিংবদন্তি প্লেয়ার সৈয়দ আব্দুল রহিম এবং খেলোয়াড় হিসেবে ছিলেন পি কে ব্যানার্জি, চুনি গোস্বামী, তুলসী দাস, বলরাম। এরা কিন্তু বিখ্যাত সব কিংবদন্তি প্লেয়ার ছিলেন এবং এরা কোয়ার্টার ফাইনালে যে আয়োজক দেশ অস্ট্রেলিয়া তাকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছিল। এই প্রথম এশিয়ার কোন দেশ সেমিফাইনালে ওঠে অলিম্পিকে এবং এই অলিম্পিকে সেমিফাইনালে ভারত হেরে যায় যুগোস্লাভিয়ার কাছে এবং পরবর্তীকালে যে ব্রোঞ্জ পদকের জন্য বুলগেরিয়ার কাছেও কিন্তু হেরে গিয়েছিল এবং সেমিফাইনালে সমর ব্যানার্জি এই দলের নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে দেখো যে বিষয়টা রয়েছে যে প্রকৃতপক্ষে কি দেখা যাচ্ছে যে 1948 থেকে 1970 এই সময়টা ছিল ভারতে ফুটবলের ইতিহাসে এক স্বর্ণযুগ। এই সময় দুটি এশিয়ান গেমসে ভারতীয় জাতীয় দল ফুটবল দল স্বর্ণপদক জয় করে। 1964-তে এএফসি এশিয়ান গেমসেও স্বর্ণপদক লাভ করে এবং রানার্স হয়। তবে ভারতীয় দলের জাতীয় ফুটবল দলের সব থেকে বড় অ্যাচিভমেন্ট ছিল ব্রাজিলে 1950 সালে বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপে তারা স্বীকৃতি পায়, খেলার জন্য তারা স্বীকৃতি পায় এবং সেখান থেকে ডাক আসে। তবে ভারতের যে ফুটবল ফেডারেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এআইএফসি, তাদের মধ্যে দলাদলি, তারা দল নির্বাচন করতে পারেনি এবং সঠিক সময় দলকে প্রস্তুত করতে না পারায় তারা দল পাঠাতে পারেনি এই বিশ্বকাপ খেলতে। তা যাই হোক 1949 এটা ছিল দেশের কথা, জাতীয় দলের কথা। যদি ক্লাবের কথা আমরা বলি এই স্বর্ণযুগের পিরিয়ডে, তাহলে 1949 থেকে 51, 1949, 50, 51 এই 3 বছর পরপর 3 বার ইস্ট বেঙ্গল আইএফএ শিল্ড জয় করেছিল। এটা ছিল ক্লাব পর্যায়ে ইস্ট বেঙ্গলের একটা বড় অ্যাচিভমেন্ট। আর জাতীয় দল হিসেবে ভারতীয় দলের তারা অলিম্পিকে যায়। প্রথমে লন্ডন অলিম্পিক দিয়ে শুরু করে, এরপরে হেলসিঙ্কি অলিম্পিক, মেলবোর্ন অলিম্পিক, রোম অলিম্পিক। মেলবোর্ন অলিম্পিকে তারা আয়োজক দেশ অস্ট্রেলিয়াকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে ওঠে। এটাই এখনো পর্যন্ত বিশ্ব মঞ্চে ভারতের সব থেকে বড় অ্যাচিভমেন্ট ছিল। তো এটাকে আমরা বলছি স্বর্ণযুগ। এরপরে 1970 সালের পরে গিয়ে ভারতীয় জাতীয় দলের অবনতি ঘটতে থাকে। পূর্বের এই স্বর্ণযুগের যে ধারা, সেই ধারা তারা আর ধরে রাখতে পারেননি। দেখো এখানে বলা হচ্ছে ভারতীয় ফুটবলের স্থবিরতা, অর্থাৎ একটা জায়গায় স্থবির হয়ে গেছে জড় বস্তুর মতো। 1970 থেকে 2005 অর্থাৎ এই পরবর্তী 35 বছরে ভারতীয় ফুটবলের অবনতি ঘটে। এখানে দেখো এশিয়ার জায়ান্ট হিসেবে যে ভারতীয় দল পরিচিত ছিল, সে বিভিন্ন চ্যাম্পিয়নশিপে সে পরাজিত হতে থাকে, পিকিং অর্ডারে সে পিছিয়ে পড়তে থাকে। এ সময় প্রসূন ব্যানার্জির নেতৃত্বে ব্যাংককে 1974 সালে এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপ জয় করে ভারতের যুব দল। আর সিনিয়র দল কি করেছিল? সিনিয়র দল এসএএফ গেমসে স্বর্ণপদক লাভ করে। 1982 সালে কিন্তু ভারতবর্ষের ফুটবলের ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায় রয়েছে। 1982 সালে যে নেহরু কাপ শুরু হয়েছিল ভারতবর্ষে, বিভিন্ন দেশের জাতীয় দল যে নেহেরু কাপে খেলতে আসতো ভারতবর্ষে, সেই নেহেরু কাপ বন্ধ হয়ে যায়। 2012 সালের পরে একেবারে বন্ধ হয়ে যায় এবং এই নেহেরু কাপ খেলা শুরু হয় 1984 সালে। তো যাই হোক, এরপর যদি আমরা ক্লাব ফুটবলের কথা বলি, তা ক্লাব ফুটবলেরও কিন্তু জাতীয় দলের মতোই অবস্থা ছিল। ক্লাব ফুটবলে একমাত্র ইস্ট বেঙ্গল 2003 সালে এশিয়ান গেমসে চ্যাম্পিয়নশিপ হয়েছিল বা ইস্ট বেঙ্গল জয়লাভ করে। কারণ বাইসুং ভুটিয়া, আইএম বিজয়ন বা এখানে রয়েছে জো পল আনচারি, এনাদের মতো প্লেয়ার ছিল ক্লাব ফুটবলে। তা সত্ত্বেও এইসব প্রতিভাবান ব্যক্তিদের থাকা সত্ত্বেও ভালো আধুনিক গেমসের যে অবকাঠামো এবং প্রযুক্তিগত যে সমস্ত চাহিদাগুলো ছিল, সেগুলো পূরণ করতে পারেনি ভারতীয় ফুটবল। ফলে ভারতীয় ফুটবল যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি এবং একটা সময় তার পূর্ব গৌরব থেকে তারা পিছিয়ে পড়ে, তাদের অবনতি ঘটে, অবনমন ঘটে। এআইএফসি কিন্তু বসেছিল না।
ভারতের ফুটবল ফেডারেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তারা বসে নেই, তারা ঘরোয়া পরিকাঠামোর ভিতরে তারা বিভিন্ন লিগ চালু করে। যেমন ফেডারেশন কাপ 1977 শুরু হয়। এটা ছিল ভারতবর্ষের প্রথম প্রিমিয়ার কোয়ালিটি অর্থাৎ প্রিমিয়ার ফুটবল প্রতিযোগিতা। 1966 সালে জাতীয় ফুটবল লিগ চালু হয়। এছাড়া মানে এই জাতীয় ফুটবল লিগ ছিল ভারতের প্রথম সংগঠিত কোনো ফুটবল টুর্নামেন্ট। এখানে প্রথম জেসিটি যে ক্লাব ছিল সেই ক্লাব এই চ্যাম্পিয়নশিপ লাভ করে। এবং এরপরে আমরা দেখি 2007 সালে আই লিগ চালু হচ্ছে ভারতবর্ষে। আই লিগ, যে আই লিগ কিন্তু এখনো রয়েছে। এগুলো হচ্ছে ক্লাব পর্যায়ের সর্বোচ্চ প্রতিযোগিতা ভারতবর্ষে, আই লিগ। তাহলে দেখো এখানে ফুটবলের স্থবিরতাতে আমরা কি দেখছি, যে ভারতবর্ষ বিভিন্ন দিকে বিভিন্ন খেলার প্রতিযোগিতা থেকে, ফুটবল প্রতিযোগিতা থেকে তারা পিছিয়ে আসছে। যুব দল ব্যাংককে প্রসূন ব্যানার্জির নেতৃত্বে 1974 সালে জাতীয় মানে যুব চ্যাম্পিয়নশিপ লাভ করছে এবং সিনিয়র দল তারাও কিন্তু এসএএফ গেমসে স্বর্ণপদক লাভ করছে। এই সময় 1982 সালে প্রচলিত হওয়া যে নেহরু কাপ সেটা বন্ধ হয়ে যাচ্ছে এবং ভারতবর্ষের যে ফুটবল ফেডারেশন রয়েছে তারা জাতীয় লিগ চালু করছে, তাছাড়া ফেডারেশন কাপ চালু করছে, আই লিগ চালু করছে। এগুলো হচ্ছে ভারতের বিভিন্ন ক্লাবগুলোর মধ্যে প্রতিযোগিতা চালানোর জন্য। তাই ভারতের ফুটবলের ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে এইভাবে 4টি অধ্যায় আলোচনা করতে হবে। একটা হচ্ছে ঊনবিংশ শতকে 1800 থেকে 1900 সালে কি হয়েছে, একটা বিংশ শতকের প্রথমার্ধ আমরা একটা পয়েন্টের মধ্যে দেখেছি প্রাক স্বাধীনতা যুগ, যেটা 1900 থেকে 1947। তারপরে দেখেছি ভারতীয় ফুটবলের স্বর্ণ যুগ 1948 থেকে 1970। এরপরে দেখেছি ভারতীয় ফুটবলের স্থবিরতার যুগ অর্থাৎ 1970 থেকে 2007। 2007 থেকে আজ 2025 সালে এর ইতিহাসটা কি? এই পর্বে ভারতীয় ফুটবল সুনীল ছেত্রী নামক এক তরুণ খেলোয়াড়ের নেতৃত্বে আবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন রণাঙ্গনে ভালোই পারফরমেন্স করছে ভারতীয় জাতীয় ফুটবল দল এবং এই পর্বে ভারতের ফুটবলকে অনেকটা পুনরুত্থানের চেষ্টা করা হচ্ছে, নতুন করে জাগিয়ে তোলার চেষ্টা চলছে, যে প্রচেষ্টা এখনো অব্যাহত। তো এই ছিল ভারতীয় ফুটবলের ইতিহাস। ঊনবিংশ বলো, বিংশ বলো বা ব্রিটিশ ঔপনিবেশিক যুগ বলো, সবকিছু নিয়ে অল ওভার এটা দেওয়া আছে এবং এর অ্যান্সারও আমি এরকম ধাপে ধাপে 4টি পয়েন্টের ভিতর দিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা ওয়ান স্ক্রিন থেকে নোটসটাকে এবার কালেক্ট করে নেবে। হিস্ট্রি অনার্স 3rd সেম এসএসসি 3, ভারতীয় ফুটবলের ইতিহাস ঊনবিংশ ও বিংশ শতক। ভারতীয় ফুটবল, প্রথম পয়েন্ট দেখো, ভারতীয় ফুটবল 1800 থেকে 1900 ঊনবিংশ শতক। এর উত্তরটি তোমরা যেভাবে লিখবে দেখো, 19 শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ ঔপনিবেশিকতাবাদের সাথে ফুটবল ভারতে তার ল্যান্ডফল করেছিল। প্রথম দিকে ফুটবল খেলা ভারতে নিযুক্ত ব্রিটিশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর অফিসারদের মধ্যে কঠোরভাবে সীমাবদ্ধ ছিল। যদিও 1870-এর দশকে কলকাতা এফসি ভারতের প্রথম ফুটবল ক্লাব 1872 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা যায়, তবে 1894 সাল পর্যন্ত এটি একটি রাগবি ক্লাব হিসেবে পরিচিত ছিল। যাই হোক, কিংবদন্তি ফুটবলার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বাংলা জুড়ে বেশ কয়েকটি ফুটবল ক্লাব স্থাপন করেন। কলকাতা এবং বাংলা তাই ভারতে ফুটবলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কলকাতার 3টি জায়ান্ট, 1889 সালে প্রতিষ্ঠিত মোহনবাগান, 1891 সালে তৈরি মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং 1920 সালে প্রতিষ্ঠিত হয় ইস্ট বেঙ্গল, সবই ছিল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কর্তৃক সূচিত আন্দোলনের পরোক্ষ ফসল। শোভাবাজার ক্লাব সর্বাধিকারীর নিজের প্রতিষ্ঠিত অনেক ক্লাবের মধ্যে একটি। এই ক্লাব ইস্ট সারে রেজিমেন্টকে হারিয়ে 1892 খ্রিস্টাব্দে ট্রেডস কাপ জিতেছিল। শোভাবাজার ক্লাব হলো প্রথম সর্বভারতীয় ক্লাব যারা একটি ট্রফি জিতে একটি ব্রিটিশ দলকে হারিয়ে প্রায় 2 দশক পরে মোহনবাগানের ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়ের মঞ্চ তৈরি করেছিল। প্যারা করে দেখো, 1893 সালে সর্বাধিকারী, যাকে ভারতীয় ফুটবলের জনক বললেও ডাকা হয়, তিনি ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন আইএফএ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এআইএফসি এর আগে দেশে ফুটবলের ডি ফ্যাক্টো গভর্নিং বডি হিসাবে কাজ করেছিল। 1937 সালে এটি তৈরি করা হয়। সর্বাধিকারীর ফুটবল বিপ্লব, যা পূর্ব ভারতে শুরু হলেও শীঘ্রই ভারতের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। 1891 সালে কেরালার ত্রিশূরে আরবি ফার্গুসন ফুটবল ক্লাব বা যুব পুরুষ ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়। এটি ছিল দক্ষিণ ভারতের প্রথম ফুটবল ক্লাব। ডুরান্ড কাপ, যা আজকের এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, 1888 সালে তা শুরু হয়। 1941 সাল থেকে শুরু হয় রাজ্যগুলির জন্য নতুন ফুটবল চ্যাম্পিয়নশিপ সন্তোষ ট্রফি। তো এই দুটো প্যারাতে আমরা আলোচনা করলাম ভারতের ফুটবলের ইতিহাসের ঊনবিংশ শতকের কি ইতিহাস রয়েছে
সেই অংশ। এরপরে দেখো রয়েছে বিংশ শতকে ভারতীয় ফুটবল বা প্রাক স্বাধীনতা ফুটবল যুগ 1900 থেকে 1949, বা বলা যায় ঔপনিবেশিক আমল। ঔপনিবেশিক আমল এর আগের অংশটাও ঔপনিবেশিক আমল, এটিও ঔপনিবেশিক আমলের মধ্যেই পড়ে। 1900 থেকে 1947 সালের মধ্যে ভারতের স্বাধীনতা সংগ্রাম পুরো দমে শুরু হওয়ার সাথে সাথে ফুটবল আকর্ষণীয়ভাবে প্রতিরোধের একটা প্রাসঙ্গিক হাতিয়ার হয়ে ওঠে। মহাত্মা গান্ধী, যাকে ভারতীয় স্বাধীনতার স্থপতি বলে মনে করা হয়, তিনি 1900 দশকের গোড়ার দিকে দক্ষিণ আফ্রিকার ডারবান, প্রিটোরিয়া এবং জোহানেসবার্গে 3টি ফুটবল ক্লাব স্থাপন করেন। তাদের নাম দেন প্যাসিভ রেজিস্টার সকার ক্লাব। এদিকে 1911 সালে মোহনবাগান আইএফএ শিল্ড জয়, ফাইনালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে পরাজিত করে কলকাতার এই দলটি শুধুমাত্র প্রথম সর্বভারতীয় ক্লাব হিসেবে মর্যাদাপূর্ণ ট্রফি জিতেছে তা নয়, এই জয় ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি বড় স্ফুলিঙ্গ হিসেবে প্রমাণিত হয়। প্যারা করে ভারতীয় এবং ব্রিটিশ উভয় খেলোয়াড়দের সমন্বয়ে গঠন করা হয় ভারতীয় দল। ভারতীয় ফুটবল দলের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফরের জন্য শ্রীলঙ্কা সফর করেছিল। এই সফরে ভারতীয় ফুটবল দলের নেতৃত্ব দিয়েছিলেন কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পাল। কয়েক বছর আগে 1937 সালে ভারতীয় ফুটবলের শাসনভার গ্রহণের জন্য এআইএফসি গঠিত হয়। পরের বছর এই একটি ভারতীয় জাতীয় ফুটবল দল 5টি প্রীতি ম্যাচ এবং এশিয়ার বাইরে প্রথম সফরের জন্য স্থানীয় ক্লাবগুলির বিরুদ্ধে একটি প্রদর্শনী খেলার আয়োজনের জন্য অস্ট্রেলিয়া সফর করেছিল। একই সফরে 28 সেপ্টেম্বর 1938 অস্ট্রেলিয়া বনাম চতুর্থ প্রীতি ম্যাচে ভারতের আর লুমসডেন সিডনিতে 5-4 হারে 3টি গোল করেছিলেন। এটি ছিল ভারতীয় ফুটবল খেলোয়াড়ের প্রথম আন্তর্জাতিক হ্যাট্রিক। এরপরে দেখো রয়েছে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ 1948 থেকে 1970 সাল পর্যন্ত। যদি বলে ঔপনিবেশিক ভারতের ফুটবল, তাহলে কিন্তু এই পর্যন্তই তোমাদের লেখাটা শেষ করতে হবে। এরপরে দেখো রয়েছে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ 1947 সালে ভারতের স্বাধীনতার পর ভারতীয় ফুটবল দলের প্রথম অফিসিয়াল অ্যাসাইনমেন্ট হিসেবে 1948 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য লন্ডন সফরে যায়। অলিম্পিকে সারাঙ্গাপানি রমন স্বাধীন ভারতের প্রথম আন্তর্জাতিক গোলের মাধ্যমে অলিম্পিকে তাদের প্রথম ফুটবল ম্যাচটি 2-1 ব্যবধানে হেরে যায়। তবে খেলোয়াড় শৈলেন মান্না খেলার শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে যান। ম্যাচে ভারতের 8 জন খেলোয়াড় খালি পায়ে খেলেছিলেন। ভারত পরবর্তী 3টি অলিম্পিক খেলতে চায়, হেলসিঙ্কি 1952, মেলবোর্ন 1956 এবং রোম 1960। 1956 মেলবোর্ন অলিম্পিকে কিংবদন্তি সৈয়দ আব্দুল রহিমের প্রশিক্ষণে ভারতীয় ফুটবল দল কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ অস্ট্রেলিয়াকে পরাজিত করার পর অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে প্রথম এশিয়ার দল হয়ে ইতিহাস তৈরি করে। সেমিফাইনালে সমর ব্যানার্জির নেতৃত্বে ভারতীয় দল যুগোস্লাভিয়ার কাছে এবং ব্রোঞ্জ পদকের ম্যাচে বুলগেরিয়ার কাছে পরাজিত হয়। প্রকৃতপক্ষে 1948 থেকে 70-এর মধ্যবর্তী সময়টিকে ভারতীয় ফুটবলের সুবর্ণ যুগ হিসেবে বিবেচনা করা হয়। এই সময়কালে ভারতীয় ফুটবল দল 2টি এশিয়ান গেমসের স্বর্ণ পদক 1951 থেকে 62 এবং একটি ব্রোঞ্জ 1970 জিতেছিল। ভারত 1964 সালে তাদের এএফসি এশিয়ান কাপে আত্মপ্রকাশ করেছিল এবং রানার্স আপ হয়েছিল। আজ পর্যন্ত প্রতিযোগিতায় তাদের সেরা প্রাপ্তি। পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, তুলসী দাস বলরামের মতো প্রতিভাবান খেলোয়াড়দের একটি গুচ্ছ সহ কোচ রহিম সাফল্যের পিছনে প্রধান অবদানকারী ছিলেন। ভারত বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পর ব্রাজিলে 1950 ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছিল, কিন্তু এআইএফসি দল নির্বাচন এবং অপর্যাপ্ত অনুশীলনের সময় নিয়ে মতবিরোধের কারণে দল পাঠাতে অস্বীকার করে। ভারত এখনও ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ঘরোয়া ফ্রন্টে 1949 থেকে 51 পর্যন্ত পরপর 3বার আইএফএ শিল্ড জেতার প্রথম ভারতীয় ক্লাব হয়ে ইস্ট বেঙ্গল ইতিহাস তৈরি করেছিল। এরপর দেখো শেষ যে পার্টটি রয়েছে ভারতীয় ফুটবলের স্থবিরতা 1970 থেকে 2005 সাল। ভারতীয় ফুটবল অবশ্য আগের সাফল্যের উপর ভিত্তি করে গড়ে তুলতে ব্যর্থ হয়, কারণ পরের কয়েক দশক এশিয়ান জায়ান্ট হিসেবে বিবেচিত ভারতীয় ফুটবল দল ধীরে ধীরে পিকিং অর্ডারে পিছিয়ে যেতে থাকে। যদিও বিক্ষিপ্ত সাফল্য ছিল, ভারত প্রসূন ব্যানার্জির নেতৃত্বে ইরানের সাথে ব্যাংককে 1974 সালে এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপের যৌথ বিজয়ী হয়। সিনিয়র দলটি এসএএফ গেমসে একাধিক স্বর্ণপদক জিতেছে এবং এসএএফএফ চ্যাম্পিয়নশিপে আধিপত্য বিস্তার করেছে। তবে দলটি মহাদেশীয় বা বিশ্ব মঞ্চে ছাপ ফেলতে লড়াই করে। 1968 থেকে 2008 এর মধ্যে ভারতীয় ফুটবল দল শুধুমাত্র একটি 1984 সংস্করণের জন্য যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছিল, কিন্তু গ্রুপ পর্বের বাইরে অগ্রসর হতে ব্যর্থ হয়। এমনকি এশিয়ান গেমসে যে দলটি একসময় আধিপত্য বিস্তার করেছিল, ভারত 1970 সালে তাদের ব্রোঞ্জ জয়ের পর থেকে শেষ 8-এর বাইরে কখনোই উন্নতি করতে পারেনি। সারা বিশ্ব থেকে মানসম্পন্ন জাতীয় দল ভারতে খেলার জন্য 1982 সালে শুরু হওয়া নেহরু কাপটিও ধীরে ধীরে তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে এবং 2012 সালে সংস্করণের পরে বাতিল হয়ে যায়।
শেষ প্যারা দেখো, ক্লাব ফুটবলেও একই রকম গল্প। 2003 সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী ইস্টবেঙ্গল ব্যতীত মহাদেশীয় পর্যায়ে সাফল্য খুব কম ছিল। ভাইচুং ভুটিয়া, IM বিজয়ন এবং জো পল আনাচরির মতো কিছু প্রতিভাবান খেলোয়াড় থাকা সত্ত্বেও ভারত আধুনিক গেমসের অবকাঠামোগত এবং প্রযুক্তিগত চাহিদাগুলির সাথে মানিয়ে নিতে ব্যর্থ হয়। AIFF সময়সীমার মধ্যে ঘরোয়া কাঠামোতে বেশ কিছু পরিবর্তন করেছে। ফেডারেশন কাপ 1977 সালে শুরু হয় এবং এটি দেশের ক্লাবগুলির জন্য প্রিমিয়ার কাপ প্রতিযোগিতা হিসেবে ডিজাইন করা হয়েছিল। জাতীয় ফুটবল লিগও 1966 সালে শুরু হয়েছিল এবং এটি ছিল ভারতে প্রথম সংগঠিত লিগ ফুটবল প্রতিযোগিতা। এর উদ্বোধনী চ্যাম্পিয়ন হয় জেসিটি। এটি আবার 2007 সালে আই লিগ দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। তো এই ছিল ভারতীয় ফুটবলের ইতিহাস। সেখানে ঊনবিংশ শতকের ইতিহাস বা বিংশ শতকের ইতিহাস বা ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ভারতীয় ফুটবলের ইতিহাস সব কিছুর নিয়ে যে কোশ্চেন অ্যান্সার তার উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।